4 কমপ্লিট হয়নি তো, 5 কেন? চারটা চলছে, ক্লাসে চালানো, ব্যালেন্স শিট চালানো। বাড়িতে কমপ্লিট করেছিল। আচ্ছা, স্কেল ইউজ করতাম, ওটাই প্রবলেম হয়, সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওটা তো ওর জন্য স্কেল ইউজ করে তাও তবু মাঝে মধ্যে ভুল হয়ে যায়। সেটাই। দুটো ওয়ার্ড তাহলে আগের দিন নেট প্রফিট পর্যন্ত হয়েছিল। কত নম্বর আছে বলো তো? 4। আচ্ছা, 4। আজকে তাহলে ব্যালেন্স শিট হবে। ব্যালেন্স শিট তোমরা কোশ্চেন খুলে রাখবে, খাতায় লিখতে থাকবে। হুম, করে নিয়ে এসেছো? তাহলে চেক করে নেবে, যে করনি সে করতে থাকবে। তাহলে অ্যাসেট কি কি রয়েছে দেখো, কি কি অ্যাসেট রয়েছে বলো। তাহলে ব্যালেন্স শিটে তুমি যে ফরম্যাট দেখেছো সেই ফরম্যাটের হিসাবে প্রথমে ফিক্সড অ্যাসেট আসবে। ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের আন্ডারে কি কি আছে বলো? ফিক্সড অ্যাসেট, হ্যাঁ ফিক্সড অ্যাসেটের আন্ডারে কি কি আছে, কি কি আছে না লিখলেও চলবে, কাটাকাটি করার দরকার নেই, ঠিক আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, আচ্ছা টাকাটা ইনারেই রাখবে। কত টাকা? ট্রায়াল ব্যালেন্স থেকে দেখুন 85,600 আছে কি নেই। সেখান থেকে লেস হয়ে যাবে
ডেপ্রিসিয়েশন 20% ডেপ্রিসিয়েশন লেস হয়ে গেলে 17,120 কত হবে? 68,480। আচ্ছা, এরপরে ফার্নিচার। ফার্নিচার কত আছে? 48,600। ফার্নিচারেরও ডেপ্রিসিয়েশন রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন থেকে পেয়ে যাবে কত ডেপ্রিসিয়েশন বলা রয়েছে। 15%। তাহলে ডেপ্রিসিয়েশন মাইনাস হবে এখানে বলা আছে, দেখে নাও ডেপ্রিসিয়েশন ফার্নিচারের উপরে কত, প্ল্যান্ট মেশিনারির উপরে কত। তাহলে আগের দিন কি বলেছি যে অ্যাডিশনাল ইনফরমেশনে যে ডেটা দেওয়া থাকবে তার ডবল পোস্টিং হবে। ডেপ্রিসিয়েশন একবার প্রফিট অ্যান্ড লসে দেখানো হয়েছে কি হয়নি? প্রফিট অ্যান্ড লসে দেখানো হয়েছে, আবার ব্যালেন্স শিটেও আসছে, ডবল পোস্টিং। অ্যাডিশনাল ইনফরমেশনে যে ডেটা রয়েছে তার মানে তার রেকর্ডিং হয়, আর প্রত্যেকটা ট্রানজেকশনে ডবল এফেক্ট থাকে। সেই হিসাবে যে ট্রানজেকশন রেকর্ড হয়নি, অ্যাডিশনাল ইনফরমেশনে রয়েছে, সেটা ডবল পোস্টিং হবে। একটা জিনিস বলছি, suppose ধরুন আমি এলআইসি প্রিমিয়াম নিচ্ছি, এলআইসি প্রিমিয়াম যেটা সেটা আমি এক্সপেন্স, কিন্তু আমি সেটা প্রফিট অ্যান্ড লসে কিন্তু সেটা দেখাচ্ছি না। সেটা আমি ব্যালেন্স শিটে যেখানে দেখাচ্ছি আপনার মানে ইনভেস্টমেন্টে যেখানটা করছি। প্রিপেড এলআইসি প্রিমিয়াম যদি আপনি, এলআইসি প্রিমিয়াম বিজনেসের ক্ষেত্রে তো আসবে না। কেন আসবে বিজনেসের ক্ষেত্রে? আসবে না। প্রপার্টিস বিজনেসের ক্ষেত্রে এলআইসি প্রিমিয়াম আসবে না, সেটা ড্রয়িং হিসাবে ট্রিট হবে। ঠিক আছে, আর যদি ধরুন ইন্ডিভিজুয়ালের যদি করা হয়, সাপোজ কোম্পানির কথা ভাবুন, কোম্পানি যদি তার এমপ্লয়ির ওপরে লাইফ ইন্স্যুরেন্স করতে পারে, সেক্ষেত্রে বিজনেসের খরচা হিসেবে ট্রিট হবে। কিন্তু প্রপার্টরশিপ বিজনেসে যদি তার মালিক নিজের লাইফের উপরে লাইফ ইন্স্যুরেন্স করে, সেটা ড্রয়িং হিসাবেই ট্রিট হবে। আর তখন তাহলে আমাকে ওই যে ক্যাপিটালের যেখানে দেখাচ্ছি সেখানে লেস দেখাতে হবে, ড্রয়িং, লেস ড্রয়িং। তাহলে এখানে তোমার প্ল্যান্ট মেশিনারি, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন কত আছে বললে? এটা পুরোটা দিন। সাত হাজার। কত? 7,290 মাইনাস করলে ফার্নিচার প্ল্যান্ট মেশিনারি হয়ে গেল। আর কোনো ফিক্সড অ্যাসেট আছে? আর কোনো ফিক্সড অ্যাসেট আছে কি? আচ্ছা তুমি বলো, তুমি যখন ফাইনাল অ্যাকাউন্ট করছো সফটওয়্যারে, তখন এগুলো কি মাইনাস করা যাবে? সফটওয়্যারে তো মাইনাস করতে পারবে না, তো ওখানে যা করতে হবে সব এন্ট্রি থ্রু দিয়ে হবে। সব এখানে যেমন আমি লিখে লিখে মাইনাস করছি, ওখানে কি তুমি লেখার জায়গা আছে কোথাও এইভাবে লেস বলে? ট্যালিতে পাবে না। ট্যালি কি চালু হয়েছে তোমাদের? ওখানে তোমরা পাবে না এভাবে ফাইনাল অ্যাকাউন্টের সময়। তোমাকে কিভাবে করতে হবে? এখানে এন্ট্রি থ্রু দিয়ে করতে হবে। ডেপ্রিসিয়েশন হলে কি হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট মেশিনারি, প্ল্যান্ট মেশিনারি কমে গেল।
তাহলে তুমি যে ফাইনাল ব্যালেন্সটা দেখবে 68,000 দেখবে। প্ল্যান্ট মেশিনারি পারচেজের সময় প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, সেই প্ল্যান্ট মেশিনারি যখন ডেপ্রিসিয়েশন হলো, যতটা ডেপ্রিসিয়েশন হবে সে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট মেশিনারি। টু প্ল্যান্ট মেশিনারি করছে মানে কি, ততটা কমে যাচ্ছে। আর এখানে আমি লিখে করছি লেস, বুঝা গেল? হ্যাঁ, সে ডিটেলসে দেখাবে লেস, কিন্তু আপনি নিজে লিখতে পারবেন না, ওটা এন্ট্রি থ্রু দিয়ে হবে। মানে স্যার ওখানে কি জার্নালি হয় যাবে? শুধু জার্নালি হবে, আচ্ছা ট্যালিতে শুধুমাত্র জার্নালি করতে পারবে, এবার লেস টেস কিছু লেখা যাবে না। তার মানে লেস করতে গেলে তুমি যদি প্ল্যান্ট মেশিনারি ডেপ্রিসিয়েশন চার্জ করো, তাহলে কি হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট মেশিনারি করতে হবে। কিন্তু এর ক্ষেত্রে যেটা দেখছি ট্যালিতে যেটা আমাকে ফার্স্ট লেজার তৈরি করে নিতে হবে, তারপরে তো আমি জার্নাল করতে পারবো, মানে আমি তাকে দেখাতে হবে না না, লেজার করছেন না, লেজার এই যে এখানে আপনি এভাবে লিখে দিচ্ছেন কি আমার প্ল্যান্ট মেশিনারি, আমি জার্নাল করতে গেলে এখানে যদি আমি দেখাই কি আমার জার্নাল করতে গেলে ধরুন প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তো আমি কিনেছি সাপোজ, তো প্ল্যান্ট মেশিনারি ডেবিট টু ব্যাংক এটা করতে হবে। কিন্তু আমি ওখানে প্ল্যান্ট মেশিনারি কি লিখতে পারবো, টাইপ করতে পারবো? পারবো না, তার জন্য আমাকে ওইটা বানাতে হবে, না তো কি করে সিলেক্ট হবে? ঠিক আছে, ওদের সফটওয়্যারটা এমন সিস্টেম করা রয়েছে যে তুমি যদি না প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টটা বানাও, সিলেক্ট করতে পারবে। তো ওটা তুমি জার্নাল এন্ট্রি করছো, কিন্তু প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টটা বানাতে হবে, না তো সিলেক্ট কি করে হবে? জার্নাল এন্ট্রি হচ্ছে, তাহলে প্ল্যান্ট মেশিনারি বলছিলাম যে এরকম যে আমরা ফার্স্ট জার্নাল এন্ট্রি করে নিলাম। হ্যাঁ, তো জার্নাল এন্ট্রি এটা আপনি কি হচ্ছে পেন দিয়ে লিখে দিচ্ছেন প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করে দিচ্ছেন, কিন্তু এই প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টটা যখন সিলেক্ট করতে গেলে আগে তো বানানো চাই, তো বানাতে হবে তো, ঠিক আছে? ব্যাংকটা সিলেক্ট করতে গেলে ব্যাংকটা তো বানাতে হবে, সেই বানাতে গেলে প্ল্যান্ট মেশিনারি কার আন্ডারে রাখা হবে? প্ল্যান্ট মেশিনারি আন্ডার হচ্ছে ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, গ্রুপ করতে হবে। তাহলে স্যার ওখানে কি জার্নালি করব? শুধু জার্নালি তো হবে, আচ্ছা, আর লেজার কোনো লেখালেখি, হ্যাঁ লেজার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে কেন মাইনাস হলো দুটো ডেপ্রিসিয়েশন? কারণ অ্যাডিশনাল ইনফরমেশনে ছিল, অ্যাডিশনাল ইনফরমেশনের ডেটা দু জায়গায় পোস্টিং হবে, কারণ প্রত্যেকটা ট্রানজেকশনে ডবল পোস্টিং আছে না। অ্যাডিশনাল ইনফরমেশনে কোনো ডেটা দেওয়া আছে মানে সেটা রেকর্ডই হয়নি, সেটা অ্যাকাউন্টসে রেকর্ড হয়নি, মানে ট্রায়াল ব্যালেন্স যে এত দূর বানানো হয়েছে, ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত ডেপ্রিসিয়েশন কনসিডার হয়নি, ওকে ডেপ্রিসিয়েশনটা কনসিডার করতে হবে, তার মানে ডবল এফেক্ট থাকবে ডেপ্রিসিয়েশন টু প্ল্যান্ট মেশিনারি। তাহলে সেই ডেপ্রিসিয়েশনটা কোথায় চলে যাবে? একবার প্রফিট অ্যান্ড লসে চলে গেল প্রফিট ডিটারমাইনের জন্য, আরেকবার কি হবে, সেই ডেপ্রিসিয়েশনটা প্ল্যান্ট মেশিনারি থেকে মাইনাস হয়ে যাবে, প্ল্যান্ট মেশিনারি ভ্যালু কমে যাবে সেই ডেপ্রিসিয়েশনের জন্য। তাহলে আমরা তো প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে দিয়েছি, এখন ব্যালেন্স শিটেও দেখিয়ে দিলাম দুটো ডেপ্রিসিয়েশন। প্রফিট অ্যান্ড লসে কোথায় দেখানো আছে বলুন তো, দেখান প্রফিট অ্যান্ড লসে কোথায় দেখানো আছে ডেপ্রিসিয়েশন? এটা ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। বানান ভুল আছে, ব্যাড ডেপ ডি বিটি হবে, পিটি নয়, বি বিটি। বলছি যে ব্যাড ডেট এখানে যেরকম অ্যাডিশনাল ইনফরমেশন ছিল, তো এই পরেরটা ছিল না, মানে ওখানে ওই ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেটটা দিয়ে দিয়েছে, তাহলে কি ওই ওখানে ব্যালেন্স শিটে গিয়ে সানক্রেডিটার্স থেকে ওটা মাইনাস করতে হবে না করতে হবে? ব্যাড ডেপ ডিবিটি করে দেবেন।
তোমার অ্যাডিশনাল ইনফরমেশনে যা ডেটা দেওয়া থাকবে তার ডবল পোস্টিং হবে, ব্যাড ডেপ ধরে দেওয়া দেওয়া রয়েছে সাপোজ, তাহলে একবার প্রফিট অ্যান্ড লস হয়ে যাবে আর একবার ব্যালেন্স ব্যালেন্স শিটে ডেটার থেকে কমবে। না থাকলে ওটা ডাবল পোস্টিং করব না। না থাকলে ডাবল পোস্টিং হবে না, যদি ট্রায়াল ব্যালেন্সে কোনো আইটেম থাকে তার এক জায়গায় পোস্টিং হবে, ইদার ট্রেডিং অ্যাকাউন্ট অর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অর ব্যালেন্স শিট। মানে আমাকে যে যেটা বলতে সার্টিফিকেট দিয়ে তারপর লেস ব্যাড ডেট বলে হুম। তাহলে এই দুটো হয়ে গেল, এরপরে আর কোনো ফিক্সড অ্যাসেট আছে কি দেখো তো, আর কোনো নেই। কারেন্ট অ্যাসেট কি আছে, কারেন্ট অ্যাসেট বলেছিলাম এক্সাম্পল বলো। ইনভেস্টমেন্ট আচ্ছা ইনভেস্টমেন্টের জন্য আলাদা হেড করা হয়, এর জন্য আলাদা হেড করে দাও, যেমন ফিক্সড অ্যাসেট বলে করে দেওয়া হয়েছে, না করলেও চলবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, না করলেও চলবে। তুমি আমার প্রেজেন্টেশন আমি এখানে ইনভেস্টমেন্ট একটা আলাদা করে দিলাম, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কত টাকার আছে, 22,400 রয়েছে। আচ্ছা তারপরে এসে যাও কি আছে, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে কি কি রয়েছে, প্রথম বলো, বিলস রিসিভেবল, ₹65,300 কারেন্ট অ্যাসেট। তারপর ফ্রিহোল্ড প্রিমিসেস কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ফিক্সড, ফ্রিহোল্ড প্রিমিসেস উপরে লিখবে, ফ্রিহোল্ড প্রিমাইসেস, প্রিমাইসেস মানে বোঝো না, প্রিমাইসেস বলতে একটা জায়গা, প্রিমাইসেস, স্কুল প্রিমাইসেস মানে স্কুলের পুরো এরিয়াকে বলা হচ্ছে প্রিমাইসেস, তাহলে ফ্রি হোল্ড প্রিমাইসেস। ওই যে লিজ হোল্ডার কি হোল্ডার হ্যাঁ হ্যাঁ, ফ্রি হোল্ড মানে হচ্ছে তোমার নিজের, লিজ হোল্ড মানে লিজে নিয়েছো, প্রিমাইসেস বলতে কোনো জায়গা এরিয়াকে বোঝাচ্ছে পুরো, ফিক্সড অ্যাসেটের মধ্যেই আসবে তো। ফ্রি হোল্ড প্রিমাইসেস কত আছে, 1,05,000, তাহলে কার আন্ডারে এলো, ফিক্সড অ্যাসেটের আন্ডারে, ঠিক আছে, ফিক্সড অ্যাসেটের আন্ডারে তিনটা এসেছে, প্ল্যান্ট মেশিনারি, মার্কিং করার তোমার দরকার নেই, আমি যাতে ক্লিয়ারলি বুঝতে পারো তার জন্য মার্কিং করে দিচ্ছি, তিনটে এসেছে ফিক্সড অ্যাসেটের আন্ডারে। ইনভেস্টমেন্ট হয়ে গেল, কারেন্ট অ্যাসেট হয়ে গেল, আচ্ছা কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা লেখা হয়েছে সান্ড্রি, সান্ড্রি ডেটার্স, সান্ড্রি ডেটার্স বলতে যার কাছ থেকে পাওনা রয়েছে, কত টাকার পাওনা, আচ্ছা ব্যাড ডেট রয়েছে, কত আছে বলো, 85,800 রয়েছে। আচ্ছা আমাদের লেস করতে হবে ব্যাড ডেট, কারণ আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে ব্যাড ডেট বলা ছিল কি ছিল না, ব্যাড ডেট বলা ছিল, দেখুন অ্যাডিশনাল ইনফরমেশনে বলা ছিল, তাহলে এর কি পোস্টিং হবে, ডাবল পোস্টিং হবে। একবার আমরা কোথায় দেখিয়েছি, প্রফিট অ্যান্ড লসে দেখিয়েছি, এবার আমরা দেখাবো ব্যালেন্স শিটে ডেটরস থেকে মাইনাস করে, কারণ যে ডেটরসের ব্যালেন্স তুমি এখন দেখতে পাচ্ছ কত টাকা তুমি পাবে না, তোমার কিছুটা ব্যাড ডেপ্ট হয়ে গেছে, ব্যাড ডেপ্ট মানে যে টাকা আর ফেরত পাওয়া যাবে না, কত টাকা ব্যাড ডেপ্ট হয়ে গেছে, তাহলে তোমার 79,800,
আর কি আছে? ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ এট ব্যাংক। হ্যান্ড কত বললেন? 1600। ব্যাংক 24,700। আচ্ছা, ক্লোজিং স্টক এখনো বলোনি। ক্লোজিং স্টক এদের আগে আসার কথা। হ্যাঁ, ঠিক আছে, আর পরে লিখে দিচ্ছি, এখন জায়গা নেই যখন পরে। আচ্ছা, স্টক, ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত আছে? 85,000। আচ্ছা, ক্লোজিং স্টকও কোথায় রয়েছে? অ্যাডিশনাল ইনফরমেশনে রয়েছে। তাহলে ক্লোজিং স্টকেরও ডবল পোস্টিং হওয়ার কথা। ডবল পোস্টিং হয়েছে কি? কোথায় কোথায় এসেছে চেক করে দেখো দেখি। ট্রেডিং অ্যাকাউন্টে হয়েছে আর দু জায়গাতে পোস্টিং হয়েছে। এরপরে এসে যাও লায়াবিলিটি সাইডে। লায়াবিলিটি সাইডে কি আছে? ফরম্যাট দেখে বলো, প্রথমে কি আছে? ক্যাপিটাল আসবে। ক্যাপিটাল কত টাকা আছে? 1,50,000। নেট প্রফিট 82,200। কত আছে? 1,62,000। যে প্রফিটটা বেরিয়েছিল, যে প্রফিট বেরিয়েছে না, নেট প্রফিট, ওটা কার সাথে অ্যাড হয়ে যাবে? ক্যাপিটালের সাথে। কারণ কি? মালিকের ক্যাপিটাল কি হবে? মালিকের ক্যাপিটাল বেড়ে যাবে। 3,12,790। আচ্ছা, এরপরে লং টার্ম লায়াবিলিটিস কোনো আছে কি? লং টার্ম লোন কিছু আছে? রিজার্ভ আছে। রিজার্ভ বলতে তুমি কোনো পারপাসে টাকাকে যখন সরিয়ে রাখবে সেটাই রিজার্ভ। রিজার্ভ মানে তুমি সেখান থেকে টাকা তুলবে না। ক্যাপিটালের নিচেই লিখতে হয় রিজার্ভ। রিজার্ভ কত আছে? 75,000। সান্ড্রি ক্রেডিটর্স কার আন্ডারে আসবে? কারেন্ট লায়াবিলিটি করে দাও, কারেন্ট লায়াবিলিটির আন্ডার করে দাও। দুটো থাকলে দুটো হয়। বিলস পেবল আর সান্ড্রি ক্রেডিটর্স। বিলস পেবলস কত? তোমার টোটাল মিলে গেছে? কত হচ্ছে টোটাল? 4,00,000 4,93,590।
হয়ে গেছে আপনার, কোনটা দেখাতে হবে বলুন? কত? 4,93,000. তাহলে এখানে যে প্রেজেন্টেশনটা হলো, এটা এটা হচ্ছে ব্যালেন্স শিট। কোন ডেটে বানানো হলো? ডেট নেই, কোনো একটা পার্টিকুলার ডেটে বানানো হবে, অ্যাজ অন। এটা তুমি যে প্রেজেন্টেশনটা শিখলে, ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন, অ্যাসেট লায়াবিলিটির ব্যালেন্স শিটে প্রেজেন্ট করছো। ব্যালেন্স শিট মানে অ্যাসেট আর লায়াবিলিটি থাকবে। তো এটা কোম্পানির ক্ষেত্রে শিখলে, সরি কোম্পানি নেই, প্রপাইটরশিপ বিজনেসে, প্রপাইটরশিপ বিজনেস এভাবে প্রেজেন্ট করে। প্রপাইটরশিপ বিজনেস বলতে যেখানে মালিক একজন। প্রপাইটরশিপ বিজনেস বা ক্লাব এরকম ব্যালেন্স শিট প্রেজেন্ট করে, বা সোসাইটি এরকম। কিন্তু কোম্পানি এরকম প্রেজেন্ট করে না, কোম্পানির প্রেজেন্টেশন আলাদা। তার জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টস বলে যে এটা রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে শিখবে কোম্পানি কিভাবে প্রেজেন্ট করে। কোথায় কোথায় ডেট দেবেন? অ্যাজ অন এর পরে ডেট তো বইতে নেই, সেই জন্য দেওয়া হচ্ছে না। এটা অলওয়েজ বছরের শেষে বানাতে হয়, বছরের শেষে, মার্চ মাসে, যে মাসের বছর শেষ হচ্ছে মার্চে। হুম, বছর শেষে। আরেকটা দেখে নাও। আরেকটা স্যার, হুম, মানে বইয়ের সাথে না আমার অ্যান্সারটা মিলছে না, কিন্তু আমার ব্যালেন্স শিটটা মিলে গেছে। বইতে কত আছে? বইতে 2,65,000 কিছু একটা আছে, আর আমার বেরিয়েছে 2,64,800। আমারই ভুল হবে। বই কি answer দেয়? বাকি দুটো মিলে কোনটা? পরেরটা? হ্যাঁ, পরেরটা। আচ্ছা, পরেরটা করা হোক, তারপরে দেখা হবে, ঠিক আছে। এটা তাহলে কমপ্লিট। এটা কত নম্বর কোশ্চেন? অ্যাসাইনমেন্ট নম্বর তাহলে 5, দেখো তো করতে পারবে কি? অ্যাসাইনমেন্ট নাম্বার 5, আচ্ছা আমি করেই দিচ্ছি টাইম, তোমরাও প্র্যাকটিস করে নাও। প্রথম একটা হয়ে গেছে, এরপরে আমি কিন্তু স্পিডে করব। ট্রেডিং অ্যাকাউন্ট তাহলে বানাতে হবে। ট্রেডিং প্রফিট অ্যান্ড লস বলেছে নিশ্চয়ই। প্রথমে ট্রেডিং করে নাও, ট্রেডিং অ্যাকাউন্ট। পাঁচেরটা, পাঁচেরটা আমি দেখে নিচ্ছি কি আছে।
ট্রেডিং অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ ওপরে ইন দ্য বুকস অফ কার বইতে করছো, কিছু নাম বলা আছে কি? কার বিজনেসের নাম নেই, তাহলে ডট ডট দিয়ে দাও। ওখানে কি ডেটটা দিতে হবে ফর দ্য ইয়ার এন্ডার বলে? হ্যাঁ, এখানে ডেট না, কোন বছরের জন্য করছো। 31/3/19, 31/3/19। particulars particulars তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ফরম্যাট তো মনে আছে, তুমি শুধু ডেটাগুলো বসিয়ে দাও। To opening stock 62,000, পারচেজ রিটার্ন আছে কি? 1,40,200 বাই সেলস 2,32,600 রিটার্ন আছে কি? না 2,32,600 বাই ক্লোজিং স্টক। ওয়েজেস কিছু নেই, ওয়েজেস ক্যারেজ ইনওয়ার্ড, ওয়েজেস ক্যারেজ ইনওয়ার্ড নেই, আমি দেখে নিচ্ছি। এই দুটো তো ব্যালেন্স শিটে যাবে। দেখো তোমাকে দেখেই এগুলো মাথায় ক্লিক করা দরকার। দেখো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স শিটে যাবে, এদিকে সানডে ডেটার্স ব্যালেন্স শিটে যাবে, ওপেনিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, ফার্নিচার ব্যালেন্স শিটে যাবে, অফিস ইকুইপমেন্ট ব্যালেন্স শিটে যাবে, বিল্ডিং ব্যালেন্স শিটে যাবে, মোটর কার ব্যালেন্স শিটে যাবে, সানডে ডেটার্স ব্যালেন্স শিটে যাবে, লোন ফ্রম রাম ব্যালেন্স শিটে যাবে, লোন নিয়েছো লোনের লাইবিলিটি, পারচেজ ট্রেডিং এ যাবে, সেলস ট্রেডিং এ যাবে, স্যালারিজ প্রফিট অ্যান্ড লসে যাবে, রেন্ট প্রফিট অ্যান্ড লসে যাবে, ডিসকাউন্ট রিসিভ প্রফিট অ্যান্ড লসে, ড্রয়িংস ড্রয়িংস কোথায় যাবে আপনি, ড্রয়িংস কোথায় যাবে, ড্রয়িংস ব্যালেন্স শিটে যাবে, ক্যাপিটাল থেকে লেস হবে, প্রিন্টিং স্টেশনারি কোথায়, প্রফিট অ্যান্ড লসে, ইলেকট্রিক চার্জেস, ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট আমি আগে কি বললাম যে ব্যাড ডেপ্ট যদি তোমার ট্রায়াল ব্যালেন্সে থাকে তাহলে একবারই দেখানো হবে, সেটা কোথায়, প্রফিট অ্যান্ড লসে, আর যদি অ্যাডিশনাল ইনফরমেশনে থাকে তখন দু জায়গাতে যাবে, প্রফিট অ্যান্ড লস প্লাস ব্যালেন্স। ব্যাংক চার্জ ক্যাপিটাল অ্যাকাউন্ট কোথায়, ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটের ফরম্যাটে প্রথমে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলাম না, এটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, ট্রায়াল ব্যালেন্সের আইটেম কোথায় যাবে সেগুলো ডিসাইড করতে হবে প্রথমে, কোথায় দেখানো হবে তোমাকে, তার জন্য ফরম্যাট নলেজ থাকতে হবে। আচ্ছা তাহলে সব লিখে নেওয়া হয়েছে, এরপরে ক্লোজ করে নাও, ট্রেডিং অ্যাকাউন্ট ক্লোজ করে নাও। বেশি বড় হয়ে গেল অ্যাকাউন্টটা, এত বড় লাগতো না। কত হচ্ছে ক্রেডিট সাইডের টোটাল, ডেবিট ক্রেডিট দেবে, ডেবিট ক্রেডিট রয়েছে, অ্যাকাউন্ট মানে ডেবিট ক্রেডিট রয়েছে 3,00,000, 4,600
গ্রস প্রফিট কত বেরোবে? 400 না 698? 98,400 না 600? আচ্ছা, তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট কি তোমাকে ট্যালিতে ম্যানুয়ালি বানাতে হবে? ট্রেডিং অ্যাকাউন্ট কি ট্যালিতে ম্যানুয়ালি বানাতে হবে? অটোমেটিক রেডি হয়ে যাবে, অটোমেটিক রেডি হয়ে যাবে, শুধু জার্নাল এন্ট্রি করতে হবে, ট্রেডিং অ্যাকাউন্ট অটোমেটিক রেডি হয়ে যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অটোমেটিক রেডি হয়ে যাবে। কিন্তু সেটা অটোমেটিক কি করে হলো সেটা তো ম্যানুয়ালি জানতে হবে যে এইভাবে, তাহলে হয়ে থাকে। এরপরে তাহলে প্রফিট অ্যান্ড লস ট্রেডিং এর একত্রিশ ফর দ্য পিরিয়ড এন্ডেডও লিখতে পারো, ইয়ার এন্ডেডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই জিনিস। পিরিয়ড যখন বলানো হচ্ছে তখন তোমার 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 সালও হতে পারে, পুরো বছর হতে পারে। না, কোনো মেনশন থাকবে না। তুমি তুমি বলবে যে যে আমি পিরিয়ড এন্ডেড লিখবো কি ইয়ার এন্ডেড লিখবো। ইয়ার এন্ডেড হলে তো ইয়ার এন্ডেডই লিখতে হবে, পিরিয়ড এন্ডেড সব জায়গায় ইউজ করা যাবে, বুঝলে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তুমি সব দেশ ঘুরতে পারবে, শুধু বাংলা জানা থাকলে শুধু ওয়েস্ট বেঙ্গলেই মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমার লিমিটেড থাকবে, সেইরকম। সেইরকম তুমি যদি পিরিয়ড এন্ডেড ওয়ার্ডটা ইউজ করো, তার মানে যে কোনো জায়গায় তুমি লিখতে পারো পিরিয়ড এন্ডেড, মানে 6 মাসের প্রফিট হোক, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোক, 3 মাসের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোক, ঠিক আছে? কিন্তু ইয়ার এন্ডেড শুধুমাত্র সারা বছরের অ্যাকাউন্টের ক্ষেত্রেই ইউজ হয়, লেখা যাবে। কত টাকা? 98,400। আচ্ছা, প্রফিট অ্যান্ড লসে কি কি আছে বলে পরপর বলে যাও। স্যালারি কত রয়েছে? স্যালারি বলো, টাকাটা বলো। যখন অ্যাডিশনাল ইনফরমেশনে কোনো ডেটা থাকবে, স্যালারি রিলেটেড ডেটা অ্যাডিশনাল ইনফরমেশনে রয়েছে, স্যালারি রিলেটেড ডেটা তোমার অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে, কি বলা আছে? যে স্যালারি বাকি আছে, বাকি আছে বলা আছে। তার মানে ট্রায়াল ব্যালেন্সে যে স্যালারিটা দেখানো রয়েছে এর সাথে কি হবে? আরো স্যালারি অ্যাড হবে, এর মধ্যে ওই 1,500 স্যালারি যেটা বাকি রয়েছে সেটা অ্যাড করা নেই, এর সাথে এড করতে হবে। তার মানে আমাকে 16,500 কোথায় রাখতে হবে? 16,500 ইনারে রাখতে হবে। যেটা আউটস্ট্যান্ডিং রয়েছে ওটা কি করতে হবে? আউটস্ট্যান্ডিং মানে কি? বাকি, ডিউ।
1,500 টাকা ডিউ রয়েছে। ও অব্লিক এস দিয়ে লিখে দিলেও তো হবে। অতটা শর্টে মারার দরকার নেই, ও অবলিক এস, তুমি ও অবলিক এস এতটা শর্টে করবে? অত শর্টে করার দরকার নেই। ওএস স্যার থাকে স্যার, অপারেটিং ও সিস্টেম। অব্লিগেশন থাকে। ওরকম করে আমরা করে এসেছিলাম। তো এবার তুমি ও অবলিক এস লিখলে তোমাকে তারপরের ওয়ার্ডটা লিখতে হবে, কিন্তু তুমি ও অবলিক এস লিখে দিলে হবে না, তারপরে ওয়ার্ডটা লিখো ওএস স্যালারি, তাহলে বুঝবে যে ওএস স্যালারি বলতে আউটস্ট্যান্ডিং। তুমি শুধু ওএস লিখে দেবে, এই অপারেটিং সিস্টেম লিখতে চাইছো। আমি শুধু আউটস্ট্যান্ডিং লিখলে তাহলে বোঝা যাবে যে উপরে স্যালারি লেখা রয়েছে, আউটস্ট্যান্ডিং রয়েছে 1,500 টাকা। তারপরে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জেস, তাহলে এই যে আউটস্ট্যান্ডিং স্যালারি যেটা রইলো, এটা আরেকবার পোস্টিং হবে। এক জায়গায় পোস্টিং হলো, তো অ্যাডিশনাল ইনফরমেশনের ডেটা দু জায়গায় পোস্টিং হবে। স্যালারি তো তোমার ট্রায়াল ব্যালেন্সে রয়েছে, সেটা তো এক জায়গায় পোস্টিং হবে, কিন্তু আউটস্ট্যান্ডিং যেটা 1,500টা, ওটা দু জায়গায় পোস্টিং হবে, আবার ব্যালেন্স শিটেও যাবে। হ্যাঁ, কারেন্ট লায়াবিলিটিজে দেখাতে হবে, এটা মনে রাখতে হবে যে এটা এখন থাকলো। আচ্ছা, এরপরে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস 7,200। ব্যাড ডেট। ব্যাড ডেপ্ট কোথায় রয়েছে? ট্রায়াল ব্যালেন্সে রয়েছে। ব্যাড ডেপ্ট ট্রায়াল ব্যালেন্স থেকেই বলছো। 3,000। অ্যাডিশনাল ইনফরমেশনে ব্যাড ডেপ রিলেটেড কোনো ডেটা আছে? অ্যাডিশনাল ইনফরমেশনে ব্যাড ডেপ রিলেটেড কোনো ডেটা নেই, সেই জন্য আমি একেবারে আউটারে বের করে দিয়েছি। যদি ব্যাড ডেপ রিলেটেড কিছু বলা থাকতো আমি ইনারেই রাখতাম, কারণ আরও যদি ব্যাড ডেপ থাকে তাহলে অ্যাড করে এ করতে হবে, আউটারে। আর কিছু? হ্যাঁ, ইলেকট্রিক চার্জ। কত? 7,700। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 1,000, 1,800। তারপরে আছে স্যার রেন্ট, রেট, ট্যাক্স। কোনো ডিউ আছে নাকি? হ্যাঁ, কত ডিউ আছে? আচ্ছা, ওটা বলো, কত টাকাটা কত আছে? রেন্ট এটা আছে 8,400। 8,400। ডিউ কত আছে? প্রিপেড এক্সটেন্ড আছে। আচ্ছা, প্রিপেড রেন্ট আছে। এখানে কি বলা রয়েছে? রেন্ট, রেটস, ট্যাক্সেস এর দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন আছে। অ্যাডিশনাল ইনফরমেশনে রয়েছে রেন্ট, ট্যাক্সেস এর ব্যাপারে, এটার ব্যাপারে। তাহলে এটা কোথায় রাখলেন? ইনারে রাখলেন। ইনারে রেখে এটা কি করতে হবে? দেখুন এখানে কি বলেছে, প্রিপেড হয়ে গেছে। কত টাকা প্রিপেড হয়ে গেছে? তাহলে এইখানে যে খরচাটা দেখতে পাচ্ছেন, এটা কি সারা বছরের খরচা না ওর থেকে কমবে? এটা কি পুরো বছর, এখানে 8,400 যেটা দেখতে পাচ্ছেন, এটা কি সারা বছরের খরচা না এর থেকে 250 কমবে? কমবে, কারণ প্রিপেড হয়ে গেছে। তাহলে লেস করতে হবে। আমরা বানাচ্ছি প্রফিট অ্যান্ড লস সারা বছরে, যদি কোনো খরচা পরের বছরের জন্য যদি দিয়ে থাকে সেটা তাহলে কি করতে হবে? লেস করতে হবে। যদি কোনো খরচা বাকি থাকে সেটা অ্যাড করতে হবে। তাহলে ওটা লেস কি বলে লিখবো? লেস লিখবে প্রিপেড। প্রিপেড এক্সটেন্ড। প্রিপেড শুধু এক্সটেন্ড নয়, এক্সটেন্ডের মানে হলো অত টাকাটা, প্রিপেড টু দ্য এক্সটেন্ড মানে। শুধু প্রিপেড লিখলে হ্যাঁ,
কত আছে 250 মাইনাস করলে 1850। আর কোনো এক্সপেন্স? Depreciation on building. ডেপ্রিসিয়েশন, এটা কোথায় আছে? অ্যাডিশনাল ইনফরমেশনে আছে। ডেপ্রিসিয়েশন অন প্রথমে বিল্ডিং, আর কিছু আছে? Office equipment, অফিস ইকুইপমেন্ট। motor car, আচ্ছা, বিল্ডিংটা এই সাইড থেকে আমি লিখছি, বিল্ডিং। অফিস ইকুইপমেন্টের উপরে রয়েছে ইকুইপমেন্ট, তারপরে motor car, মোটর কারের উপরেও রয়েছে, তিনটের উপরে। আমি বারবার ডেপ্রিসিয়েশন লিখছি না, আমি ডেপ্রিসিয়েশন অন বলে, ঠিক আছে। আর কিছু? furniture and fixture. ফার্নিচার অ্যান্ড পিকচার। আচ্ছা, টাকাগুলো বলো। বিল্ডিং এর ভ্যালু কত ছিল? 7,000 into 10%. 10% কোথা থেকে পেলাম? অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে বিল্ডিং এর উপরে ডেপ্রিসিয়েশন 60,000, 10% বলা আছে। অ্যাডিশনাল ইনফরমেশন দেখুন, আছে বলা, এদিকে দেখুন, বিল্ডিং 10%, ফার্নিচার পিকচার 10%, এগুলো সব বলা আছে চারটি। তো সেই হিসাবেই করতে হবে ডেপ্রিসিয়েশন। অফিস ইকুইপমেন্টে কত আছে? 16,000 into 50%. কত হবে তাহলে? 2,400. মোটর কার কত আছে ভ্যালু? 20,000 into 20%. 20%। কত আছে? 4,000. ফার্নিচার পিকচার 21,400 into 10%. 10%। কত হচ্ছে? 2,140. 2,100। আচ্ছা, এটা তোমার 00, ঠিক আছে। ডিসকাউন্ট দিতে এখানে হবে ক্রেডিট সাইডে না 1,600। আর কিছু? তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে 1 লাখ। আপনার হয়েছে কোনটা? ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, মোটর কার, ফার্নিচার পিকচার। প্রিপেডটা তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন আছে মানে ব্যালেন্স শিটে কি হবে? কোন দিকে হবে? কারেন্ট অ্যাসেটে হবে। অ্যাসেট কারেন্ট অ্যাসেট, কারেন্ট। তোমার কি ব্যালেন্স শিট মেলেনি? মানে আমি ওটা লাইবিলিটিতে লিখে দিয়েছিলাম ভুলে গেছি। মিলানোর জন্য সে যেদিকে পারে লিখে দিচ্ছে। 39,610. আচ্ছা, তাহলে
কত হচ্ছে বললে? 1 লাখ। এই সাইডে তোমার 1 লাখ, ঠিক আছে, 1 লাখ। 9,610 আমার ওটাই বলছি। এটা না, কত পেয়েছে নিসার? 39,610। নেট প্রফিট তাহলে কত আছে? 39,610। 39। 39, 39। এটা 600 বলতে 6,000। 6,000 হয়েছে না হয়নি? আপনার হয়েছে? এরপরে ব্যালেন্স শিটে এসে যাও। আচ্ছা, এখানে যে প্রফিট হয়েছে এখানে ব্র্যাকেটে লিখে দাও ট্রান্সফার টু ক্যাপিটাল। ট্রান্সফার্ড টু ক্যাপিটাল। কোথায় চলে যাবে প্রফিটটা? ক্যাপিটালে চলে যাবে, ক্যাপিটালে, ক্যাপিটালের সাথে গিয়ে অ্যাড হবে। আচ্ছা, এরপরে ব্যালেন্স শিটে এসে যাও। তাও তো কিনছে না। ব্যালেন্স শিট কোন ডেটে বানাচ্ছো? ডেট বলো, ডেট আছে কি? 31/3/2019। রুপিস, রুপিস, লাইবিলিটিস, অ্যাসেটস। প্রথম অ্যাসেট কি আছে? ফিক্সড অ্যাসেট লিখতে হবে বলেছি। ফিক্সড অ্যাসেটের মধ্যে কিছু আছে? ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটের মধ্যে কিছু আছে? মোটর কার, ফার্নিচার, বিল্ডিং, সবই তো আছে। বিল্ডিং রয়েছে, বিল্ডিং কত টাকার আছে সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস হবে তো। ডেপ্রিসিয়েশন আমার অলরেডি ক্যালকুলেট রয়েছে। তারপরে ফার্নিচার অ্যান্ড পিকচার, সেখান থেকে ডেপ্রিসিয়েশন আমার অলরেডি ক্যালকুলেটেড রয়েছে। আর কি আছে? মোটর কার, অফিস ইকুইপমেন্ট রয়েছে, ইকুইপমেন্ট, 1,62,000। ড্রয়িং 14। আচ্ছা তাহলে অ্যামাউন্ট গুলো বলো, আমি বসিয়ে নিই। বিল্ডিং এর কত আছে? ডেপ্রিসিয়েশন কত হবে? বিল্ডিং 60,000। 60,000। ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ কত আছে? 10। মানে 6,000, তাহলে 54। ফার্নিচার কত আছে? ফার্নিচারের হচ্ছে 21,400। 21,400, 10%। 19,260। মোটর কারের ভ্যালু কত আছে? দোকান হচ্ছে 20,000 into 20%। 4,000।
তাহলে আউটারে 16,000। আচ্ছা অফিস ইকুইপমেন্টে 16 16,000 15% করে মাইনাস করলে 13,600 হয়েছে এতটা আপনার। হয়েছে ডেপ্রিসিয়েশন আলাদা বলে ডেপ্রিসিয়েশনটা আলাদা ছিল না এইটাকে এখানে ঢুকে দিয়েছিলাম আর হচ্ছে তোর তাও ওখানে আছে 65 আছে 2,65,100 আমার এখানে হচ্ছে 2,65,100 আচ্ছা ক্যাপিটাল লাইবিলিটি সাইডে যাওয়ার আগে ইনভেস্টমেন্ট আছে নাকি, আর কোনো ফিক্সড অ্যাসেট আছে? চারটে আছে ছিল, তাহলে এরপরে কারেন্ট অ্যাসেট এসে যাবে। আপনার কতটা হলো, মোটর কার পর্যন্ত হয়েছে পুরোটা, অফিস ইকুইপমেন্ট পর্যন্ত? আচ্ছা কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে বলো? সান্ড্রি ডেটার, সান্ড্রি ডেটারের অ্যামাউন্ট কত আছে? তার কি কোনো ব্যাড ডেপ আছে? 86 আউটারে। যদি ব্যাড ডেপ অ্যাডিশনাল ইনফরমেশনে থাকতো, অ্যাডিশনাল ইনফরমেশন, তখন আমরা ব্যাড ডেপটা মাইনাস করতাম। ব্যাড ডেপ রয়েছে কিন্তু সেটা ট্রায়াল ব্যালেন্সে রয়েছে, ট্রায়াল ব্যালেন্সে যদি ব্যাড ডেপ থাকে সেটা শুধুমাত্র প্রফিট অ্যান্ড লসে যাবে, লস হিসাবে, ব্যাড ডেপ মানে লস। প্রিপেড, প্রিপেড কি আছে? আরে শুধু প্রিপেড লিখলে হবে, নাম তো লিখতে হবে। রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্সেস। প্রিপেড ছিল কত টাকা? 250, 250। আর স্টক, স্টক আছে না? আচ্ছা ক্লোজিং স্টকের ডাবল পোস্টিং হচ্ছে কি হচ্ছে না তাহলে? একবার প্রফিট অ্যান্ড ক্লোজিং স্টক দেখিয়েছিলে ট্রেডিং অ্যাকাউন্টে, ক্লোজিং স্টক কত টাকা? 72,000। আর কি আছে? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক বাদ দিয়ে আর কিছু? ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক বাদ দিয়ে আর কিছু নেই। ক্যাশ, তাহলে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক। এক হাজার 400, 2,600। এরপরে আমাকে যেতে হবে লায়াবিলিটি সাইডে, লায়াবিলিটি সাইডে হয়েছে।
ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক। প্রিপেড রেন্ট কেন এলো বুঝতে পারলেন? প্রিপেড ওখানে রেন্টে মাইনাস হয়েছিল না 250, বলেছি অ্যাডিশনাল ইনফরমেশনের ডেটা দু জায়গায় পোস্টিং হবে। প্রিপেড রেন্ট আপনাদের কাছে কি হয়ে গেল, কারেন্ট অ্যাসেট হয়ে গেল না, পরে কম দিতে হবে, এখন বেশি দিয়ে রেখেছি পরে কম দিতে হবে, এটাই কারেন্ট অ্যাসেট। আচ্ছা ক্যাপিটাল কত আছে বলো? 1,62,000 লাইবিলিটি সাইডে ক্যাপিটাল 1,62,000। অ্যাড প্রফিট কত হয়েছে? 39,610 39। আচ্ছা 39। 39,610 ড্রয়িং আছে কি? এটা হচ্ছে 2,01,610। আচ্ছা এটা অ্যাড করে তো বলো, অ্যাড করে ওটাই আছে অ্যাড করেই বলছি 2 লাখ। 1,000 0 বানানো লেস ড্রয়িংস 14,000 14,000 14,000 বলো। 1,87,610 610 87 87 1,87,610। ঠিক আছে, ক্যাপিটালের পরে কোনো লায়াবিলিটি লং টার্ম রয়েছে কি, লোন, ব্যাংক লোন? তাহলে লোনটা আগে লিখে নিতে হবে, লোন ফ্রম কত আছে? 33,000। আচ্ছা এরপরে কারেন্ট লায়াবিলিটিতে চলে যাবো, আর কিছু লোন আছে নাকি? নেই তো, এরপরে কারেন্ট লায়াবিলিটিতে চলে যাও। কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটিস। ক্যাপিটালেরটা বুঝতে পারলেন? ক্যাপিটালের সাথে প্রফিট অ্যাড, প্রফিট অ্যাড কেন? বিজনেসের প্রফিট যদি হয় ক্যাপিটাল বাড়বে তো মালিকের, এই জন্য ড্রয়িং করলে টাকা কমবে তো, মালিকের ক্যাপিটাল কমবে, মালিকের ক্যাপিটাল কমবে, সেই জন্য লেস হলো। ঠিক আছে, এরপরে কারেন্ট লায়াবিলিটিতে কি কি আছে? আর আউটস্ট্যান্ডিং স্যালারি সানডে ক্রেডিটর, 43,000। আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং 1,500। তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারির ডেটা কোথায় ছিল? অ্যাডিশনাল ইনফরমেশনে ছিল আউটস্ট্যান্ডিং স্যালারি। আমরা কি করেছিলাম, ওখানে স্যালারিতে অ্যাড করেছিলাম, কোথায় অ্যাড করেছিলাম? প্রফিট অ্যান্ড লসে। আবার এখানে দেখাতে হবে কারেন্ট লায়াবিলিটিতে। মানে এখন এখানে তুমি দেখাচ্ছ যে আমার 1,500 টাকা বাকি রয়েছে, ব্যালেন্স শিট মানে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট, 1,500 টাকা এখন বাকি আছে দেখাচ্ছে। আচ্ছা টোটাল কত হচ্ছে তাহলে বলো? 2 লাখ। আচ্ছা এটি ক্যাশের সাইজ 59,000 স্ক্রল ডাউন। কার মেলেনি এখনো? টোটাল করে দেখো, অ্যাসেট সাইড, লায়াবিলিটি সাইড। মিলেছে? তুমি বই দেখার দরকার নেই, এটা মিলেছে কি মেলেনি বলো। টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লায়াবিলিটি হয়েছে কি? টোটাল যে অ্যাসেট, টোটাল অ্যাসেট
তোমার কত হচ্ছে বলো 10 টাকা বেশি আছে। কত বলো 2,65,110। 2,65,110 কমপ্লিট। স্যার একবার অ্যাসেট সাইড তখন অ্যাসেট সাইড এই তো দেখো কি আছে, বিল্ডিং, ফার্নিচার, মোটর কার, অফিস ইকুইপমেন্ট, ওই রকম করে স্ক্রল। আমি নামটা কাটাকুটি করছি, এর মধ্যে স্টেপ বাই স্টেপ নাম্বারটা পেয়েছি, ও যেরকম লাগছে সেরকম দেখে নিচ্ছি, নাহলে কাউকে কিছু দিকে জিজ্ঞাসা করে লিখে দিতাম। না তো টোটাল করে ইকুয়াল করে দেবে, যে খাতা দেখছে সে ক্যালকুলেটরে হিসাব করুক না। স্যার স্টেপ বাই স্টেপ তো নাম্বার আমি ফার্স্ট যখন 11 এ পড়ি তখন আমি যেটা করেছিলাম কেটে দিয়ে আচ্ছা আরেকটা করা যায় না স্যার কি সারপ্লাস না সাসপেন্ড অ্যাকাউন্ট দিয়ে যদি না মেলে তো শুধু ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে, ট্রায়াল ব্যালেন্সে যখন মিলছে না তখন সাসপেন্স হবে। এই যে একটা বলেছিলেন না সারপ্লাস ক্যাপিটালের সাথে, সেটা তোমার নন প্রফিট সিকিং অর্গানাইজেশনের ক্ষেত্রে, নন প্রফিট সিকিং অর্গানাইজেশন যারা প্রফিট চাইছে না। কারা প্রফিট চাইছে না? যে কোনো সোসাইটি চাইছে না, মানে তার অবজেক্টিভ প্রফিট করা নয়, প্রফিট করা নয় সোসাইটির অবজেক্টিভ। তো সোসাইটির কাজ করতে গিয়ে রিসিপ্ট বেশি হতে পারে পেমেন্টের থেকে, তাহলে যতটা বেশি হলো তাকে বলা হবে সারপ্লাস। যদি তোমার খরচা বেশি হয়ে যায় তাকে বলা হবে ডেফিসিট। বিজনেস যারা নর্মাল বিজনেস করছে প্রফিটের জন্য, তারা প্রফিট বলবে, প্রফিট লস বলবে। কিন্তু সোসাইটির ক্ষেত্রে ওটা প্রফিট না হয়ে সারপ্লাস বলা হয় যেটা যদি স্যার বেড়ে বেঁচে যায়। যায় স্যার নরমাল যদি আমাদের এমনি নরমাল আচ্ছা, নর্মাল কি বলে? ভাবি মানে আমাদের কোনো টাকা বেঁচে যায় ওটা কিন্তু স্যার সারপ্লাস বলা হয়। সারপ্লাস বলা হয়, কিন্তু তুমি যখন ফাইনাল অ্যাকাউন্ট করছো নন প্রফিট সিকিং অর্গানাইজেশনের, মানে যারা প্রফিটের জন্য সেই অর্গানাইজেশন বানানো হচ্ছে না, সেই অর্গানাইজেশন প্রফিটের জন্য বানানো হচ্ছে না, যে কোনো সোসাইটি, তারা প্রফিট লিখে না, সারপ্লাস লিখে। আর তাদের এইভাবে ট্রেডিং অ্যাকাউন্ট হয় না, তাদের জন্য হয় ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট হবে না, ইনকাম এক্সপেন্ডিচার, রিসিপ্ট পেমেন্ট। হ্যাঁ ট্রেডিং তো ব্যবসার ক্ষেত্রেই শুধু আচ্ছা, তাহলে বুঝতে পারলে দুটো অঙ্ক করে কিভাবে হচ্ছে। এরপরে আমি ট্যালিতে কিভাবে এর ইম্প্যাক্ট। ট্যালিতে দেখো, ট্যালিতে পারচেজটা কি করে নিয়ে যাবে বলো, পারচেজটা কি করে যাবে তোমার ট্যালিতে? ওখানে দেখো না পরে, নিচে কিছু নেই, পরেই তো দেখি আমার এখানে, আমি এখানে দেখাই পারচেজটা কি করে তোমার ট্যালিতে প্রফিট অ্যান্ড লসে চলে যাবে। তুমি যখনই পারচেজের এন্ট্রি করলে, ধরো পারচেজ করেছো স্যামের কাছ থেকে, পারচেজ টু স্যাম, ধারে পারচেজ করেছো, তোমার অটোমেটিক ট্যালি কি করবে, ট্রেডিং অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে, ট্রেডিং অ্যাকাউন্টে পারচেজ চলে যাবে, আর ব্যালেন্স শিটে চলে যাবে রাম, মানে রামের নামটা ব্যালেন্স শিটে চলে যাবে, কারণ রাম কি হয়ে গেল, ক্রেডিটর হয়ে গেল, অটোমেটিক চলে যাবে। কিন্তু স্যার এগুলো তো আগে বানাতে হবে পারচেজ অ্যাকাউন্ট। হ্যাঁ, সেই বানিয়ে তুমি যখন যদি আমি রাম অ্যাকাউন্টে যদি করতে হয় তাহলে আমাকে গ্রুপ হিসেবে দেখাতে হবে লাইবিলিটি। তুমি তো অ্যাকাউন্ট বানানোর বানিয়ে, তারপরে যখন তুমি এন্ট্রি করছো এটা ডেবিট টু এটা, এটা যখনই পোস্ট করলে তখনই তোমার অটোমেটিক ট্রেডিং অ্যাকাউন্টে পারচেজ চলে যাবে, আর ব্যালেন্স শিটে চলে যাবে রাম। আমরা যখন রিটার্ন ক্রেডিটরের সাইডে, ক্রেডিটর আছে না, এই যে রাম, ক্রেডিটরের সাইডে চলে আসবে, মানে ক্রেডিটরের আন্ডারে থাকবে। তুমি যখন ক্রেডিটরের উপরে ক্লিক করলে ওর আন্ডারে কতজন আছে দেখতে পাবে। আর যদি ওটা রিটার্ন মানে পারচেজ রিটার্ন, সাপোজ এবার তোমার পারচেজ করেছিলে, রিটার্ন হয়েছে, তো সেক্ষেত্রে তোমার তো কিভাবে এন্ট্রি, ওখানে তো লেস করা যায় না, এন্ট্রি পাস করতে হবে। তুমি তাহলে কি এন্ট্রি পাস করবে, যে পারচেজ রিটার্ন রয়েছে। স্যার এটা যদি হয় যে পার্চেস রিটার্নটা আমরা জানতে পারছি 31 মার্চের পরে,
তো ইনফরমেশন চলে আসছে তখন টার্গেটটা কি 31 মার্চের পরে এলে পরের বছর রেকর্ডিং হবে, এবছর আপনার পারচেজ যতটা রেকর্ডিং হওয়ার হয়ে যাবে, পরের বছর কমবে। কারণ যেই ডেটে আপনার রেকর্ডিং, যেই ডেটে রিটার্ন পাচ্ছেন সেই ডেটেই রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? তখন তো স্যার ওটা এন্ট্রি হবে, কি entry রাম হবে? অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ মানে আমি আগের বছরে পারচেজ করেছি বাট রিটার্ন হয়েছে পরের বছর, তার মানে আমার পরের বছর ওটা ঠিক পরের বছরে রিটিট হবে, যেই পিরিয়ডে রিটার্ন হবে সেই পিরিয়ড। কারণ এইখানে যে পারচেজটা থাকছে, এই পারচেজটা ইন্ডিকেট করছে আপনার সারা বছরে কতটা পারচেজ হয়েছে, এই পারচেজটা ইন্ডিকেট করছে আপনার সারা বছরে কতটা পারচেজ হয়েছে, সারা বছরে কতটা পারচেজ হয়েছে, রিটার্ন চলে গেছে সারা বছরে। এবার যদি বছরের পরে যায় তাহলে সে তো এই রিটার্নের মধ্যে তো আসবে না, সেটা ফর দ্য পিরিয়ড এন্ডেড, সারা বছরে কত পারচেজ, সারা বছরে কত রিটার্ন, ঠিক আছে? আর এদিকে কত স্টক এখনো পড়ে রয়েছে, কত সেল হয়ে গেছে, মানে সেল হয়েছে, সেল ভ্যালু তো প্রফিট যোগ করে রয়েছে, সেল ভ্যালুটা প্রফিট থাকবে তো, না তো শুধু কি 5 টাকার গুডস 5 টাকায় বিক্রি করবে 7 টাকা, তাহলে এই যে সেল ভ্যালু দেখতে পাচ্ছ এর মধ্যে প্রফিটটাও ঢুকে রয়েছে, আর সেটা কোথায় দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ আলটিমেটলি। তাহলে তুমি যখন, আচ্ছা ক্যারেজ ইনওয়ার্ডের ট্যালিতে কিভাবে রিফ্লেক্ট হবে, ক্যারেজ ইনওয়ার্ড তুমি যখন পে করলে, আচ্ছা এর এন্ট্রিগুলো কিভাবে সিকোয়েন্সিয়ালি হচ্ছে দেখো। তুমি যখন ক্যারেজ ইনওয়ার্ড পে করলে, ক্যারেজ ইনওয়ার্ড যখন পে করলে তখন ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট করতে হচ্ছে, টু কি হবে আপনি বলুন, টু ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট যার থ্রু দিয়ে পেমেন্ট হবে। এটা তুমি প্রথম এন্ট্রি করলে ট্যালিতে, এটা যখনই তুমি ট্যালিতে করলে কি হয়ে যাবে, ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কমে যাবে, ব্যালেন্স শিটে যে ক্যাশটা তোমার ছিল এই এন্ট্রিটা হওয়ার পরে কমে যাবে, হ্যাঁ ক্যাশ ইন হ্যান্ডটা কমে যাবে, সঙ্গে সঙ্গে কমে যাবে, কারণ এন্ট্রি পোস্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কমে যাবে। আর ক্যারেজ ইনওয়ার্ড কোথায় চলে যাবে, প্রফিট অ্যান্ড লসে চলে যাবে। কিন্তু তুমি যখন ম্যানুয়ালি করবে, ম্যানুয়ালি করতে গেলে তোমাকে তাহলে ক্যারেজ ইনওয়ার্ডকে তাহলে প্রফিট অ্যান্ড লসে যদি নিয়ে যেতে দাও তাহলে কি করতে হবে, এর জন্য আবার একটা এন্ট্রি পাস করতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যারেজ ইনওয়ার্ড, এটা ম্যানুয়ালি, তবে গিয়েই তো তোমার ক্যারেজ ইনওয়ার্ডটা প্রফিট অ্যান্ড লসে যাবে, না তো কি করে যাবে। কিন্তু সফটওয়্যারে তুমি যখনই এইটা পাস করলে তখনই তোমার অটোমেটিক প্রফিট অ্যান্ড লসে চলে যাবে, মানে এটা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা অটোমেটিক হয়ে যাবে, এটা করার দরকারই হবে না। স্যার তারপরে রং এন্ট্রি আর রেক্টিফিকেশন এন্ট্রি একটা থাকে। রং এন্ট্রি রেক্টিফিকেশন এন্ট্রি বলতে, আচ্ছা ওটা নেক্সট ডেতে দেখাবো, আজকে এটা দেখে নাও। তাহলে তাহলে তোমার একটা জিনিস বুঝলাম যে আমরা যে ক্যাশের যে ব্যালেন্স, ধরুন আমি আজকে ট্যালিটা শুরু করছি বাট বিজনেস আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমার তখন ট্যালি ছিল না। হুম, এবারে আমার ক্যাশের ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড যেটা ছিল আমার আগের বছরে, সেটা আমি ট্যালিতে ইনপুট করতে চাই, হুম, তাহলে ওটার জন্য কি মানে এন্ট্রি করতে হবে? ওপেনিং ব্যালেন্স শিট বানাতে হবে। ওপেনিং ব্যালেন্স শিট সাপোজ এটা আপনার ব্যালেন্স শিট 19 সালের ছিল, ঠিক আছে, এবার আপনি 19 সালের এপ্রিল মাসে গিয়ে, এটা 18-19 ছিল, 19 সালের এপ্রিল মাসে গিয়ে আপনি ভাবছেন কি আমি সফটওয়্যারে মেনটেন করব, তাই তো, সফটওয়্যারে মেনটেন করব, তাহলে আপনি কি করবেন, এই যে এটা আপনার তাহলে কি হয়ে যাবে, আগের বছরের ক্লোজিং ব্যালেন্স শিট, 18-19-এর ক্লোজিং ব্যালেন্স শিট, এটা পরের বছরের তাহলে কি হয়ে যাচ্ছে, ওপেনিং ব্যালেন্স শিট। আগের বছরে যদি সেটা ক্লোজিং হয় পরের বছরের শুরুতেই, 18-19-এর শেষে ক্লোজিং, 18-19-এর 19-20-র শুরুতেই কি হয়ে যাচ্ছে, ওপেনিং, এই অ্যাসেটগুলোই আপনার কি হয়েছে, ওপেনিং অ্যাসেট। তাহলে এগুলোকে ওপেনিং ব্যালেন্স শিট বলা হচ্ছে, মানে পুরো স্ট্রাকচারটা ব্যালেন্স শিটে যে ওপেনিং ব্যালেন্স শিট, এগুলোকে আপনার এন্ট্রি করতে হবে ওখানে লেজার অ্যাকাউন্ট খুলে খুলে। মানে যেরকম আমরা একটা এন্ট্রিতে করেছিলাম না না, ফান্ডের অ্যাকাউন্টে, হ্যাঁ হ্যাঁ, ওইটা এরকম 1 তারিখে এন্ট্রি করে দেবেন, 1 তারিখের এন্ট্রি করে দেবেন। ওপেনিং ওপেনিং এর
তুমি জার্নাল এন্ট্রিতে করেছিলে না, জার্নাল এন্ট্রি তোমার যে আমি পিডিএফটা পাঠিয়েছিলাম ওতে কিছু তোমার বলা ছিল যে ওপেনিং অ্যাসেট রয়েছে, ওপেনিং লায়াবিলিটি রয়েছে, তারপরে তুমি ব্যালেন্স শিটটা ক্যাপিটালে পাঠাতে এন্ট্রি করতে হবে। হ্যাঁ ওইটা করে দিলে হয়ে যাবে, এটা করে দিলে তাহলে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার ওপেনিং ব্যালেন্সটা ওপেনিং ব্যালেন্স চলে যাবে। ওটা করতে পারেন, বা ট্যালিতে সিস্টেম রয়েছে যখন আপনি অ্যাকাউন্ট বানাচ্ছেন তার ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা রয়েছে, ওপেনিং ব্যালেন্স দেওয়ার লেখার যে রয়েছে, স্পেস রয়েছে, আপনি সেখানে লিখে দিতে পারেন। বা আগের বছর থেকে ধরুন সিস্টেমটা আমি এন্ট্রি করা স্টার্ট করেছি, তাহলে আমার না তো আপনি ওই একটা এন্ট্রি পাস করে দিলেই চলবে। ওই যে ওপেনিং এর যেটা আপনি বললেন না, যে জার্নালের পিডিএফ এ যেটা দেখিয়েছিলাম যে অ্যাসেট অনেক রয়েছে, লায়াবিলিটি অনেক রয়েছে, ব্যালেন্স করে ক্যাপিটাল, একটা এন্ট্রি ওপেনিং এন্ট্রি পাস করে দিলেই হবে। তার মানে তোমার সব ওপেনিং ব্যালেন্স চলে এলো, ওপেনিং অ্যাসেট, ওপেনিং লায়াবিলিটি, এরপরে আর তোমার যা ট্রানজেকশন হবে তুমি রেকর্ড করতে থাকো, জার্নাল এন্ট্রি পাস করতে থাকো। স্যার আরেকটা জিনিস, আপনি যে বললেন অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো থাকে ওটা ডবল এন্ট্রি হবে। ধরুন অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকলো যে একটা ল্যান্ড পারচেজ করা হবে, তো এটা তো স্যার শুধু ব্যালেন্স শিটে অ্যাড হয়ে যাবে, ওটা তো ডবল এন্ট্রি হবে। কেন ডাবল এন্ট্রি হবে? ল্যান্ড পারচেজ হয়েছে, তোমার রেকর্ড হয়নি। অ্যাডিশনাল ইনফরমেশনে যে ডেটা রয়েছে সেটা কি ইন্ডিকেট করছে? সেটা ইন্ডিকেট করছে যে, বন্ধ করো, সেটা ইন্ডিকেট করছে যে তুমি সেটা রেকর্ড করোনি। হ্যাঁ, তার যে ডবল এন্ট্রি হয় ল্যান্ড টু বিল্ডিং, সেটা করোনি, তাহলে তোমার ল্যান্ড দেখাতে হবে, স্যার ল্যান্ড দেখাতে হবে, এটা যাচ্ছে। আর ক্যাশের ব্যালেন্স কমে যাবে। এরকম অ্যাডজাস্টমেন্ট আসে না, এরকম অ্যাডজাস্টমেন্ট আসে না, স্যার আমি বলেছিলাম স্যার এরকম অ্যাডজাস্টমেন্ট আসে না, ঠিক আছে? ক্যাশ কমাতে হবে, বিল্ডিং বাড়াতে হবে। যত টাকার বিল্ডিং তুমি রেকর্ড করোনি, বিল্ডিং তোমার অ্যাসেট চলে আসবে, আর ক্যাশ কমে যাবে, ক্যাশ বা ব্যাংক একদিকে ব্যালেন্স। আপনার ফিক্সড অ্যাসেট বাড়বে, একদিকে আপনার কারেন্ট হ্যাঁ হ্যাঁ, কমে যাবে। আলটিমেটলি সেম এফেক্ট থাকবে। স্যার কল আসছে। তাহলে এখানে যে আমরা রিটার্নটা মাইনাস করলাম, সফটওয়্যারে কিন্তু মাইনাস করার দরকার হবে না, তুমি জাস্ট রিটার্ন হলে যে এন্ট্রি পাস করে সেই এন্ট্রিটা পাস করলেই হবে। তাহলে কি হবে, অটোমেটিক তোমার পারচেজটা কমে যাবে, নেট পারচেজ এই যে 3,29,000 দেখতে পাচ্ছেন এটা চলে আসবে। আর কোথায় কোথায়, এইখানে যেমন সেলের ক্ষেত্রেও একই কেস, সেল রিটার্নের এন্ট্রি পাস করলেই হয়ে যাবে। আপনি পারচেজ রিটার্নের এন্ট্রি বলেন, কারো কাছ থেকে পারচেজ করেছিলেন, তাকে রিটার্ন করছেন, সাপোজ এক্স কে রিটার্ন করছেন, এক্স, মিস্টার এক্স কে, তাহলে পারচেজ রিটার্নের এন্ট্রি কি হবে? হুম, অ্যাকাউন্টসে এন্ট্রি না করতে পারলে তাহলে আপনি বাকি কি কাজ করবেন? কারণ ট্যালি শিখতে গেলে তো এটাই লাগবে, এন্ট্রি পাস করা, তো আর কিছুই নেই। পারচেজ রিটার্ন করলে যাকে রিটার্ন করছেন সে রিসিভার হচ্ছে, যাকে রিটার্ন করছেন সে রিসিভার হচ্ছে, এক্স কে রিটার্ন করছেন, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন বলে না, এটা ইজি, বুঝতে ইজি হবে, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট বা রিটার্ন আউটওয়ার্ডও বলা যায়, সেটা তোমার বুঝতে অসুবিধা হবে কি, কিন্তু তুমি যদি ইনডাইরেক্টলি দেখো রিটার্ন আউটওয়ার্ড মানে তোমার স্টোর থেকে চলে যাচ্ছে, তার মানে রিটার্ন আউট, পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। তাহলে ওই এন্ট্রিটাই পাস করলে তোমার এখানে পারচেজ কমে যাবে, পারচেজটা কমে যাবে, পারচেজ দেখতে পাবে 3,29,000। আর যাকে আমি রিটার্ন করলাম সেটা আপনার সার্ভিস ক্রেডিট আসছে, ওটার ইমপ্যাক্ট থাকবে। হ্যাঁ ওটাও ওখানেও কমে যাবে, ওখানেও কমে যাবে, কারণ এক্স এর কাছ থেকে যখন পারচেজ করেছিলে, পারচেজ টু এক্স করেছিলে, এখন রিটার্ন করছো, এক্স কে ডেবিট করছো, সে রিসিভার হচ্ছে, টু পারচেজ রিটার্ন, এখানে পারচেজ কমে যায়। যখন পারচেজ রিটার্নটা বানাতে হবে তখন আন্ডার কিন্তু পারচেজ করতে হবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট ট্যালিতে প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডার আছে, পারচেজ রিটার্নের আন্ডার পারচেজ করতে হবে, সেল রিটার্নের আন্ডার সেল করতে হবে, আর সেল অ্যাকাউন্টের আন্ডার তো সেলই হবে, পারচেজ অ্যাকাউন্টের আন্ডার তো পারচেজই হবে। আর কোথায় রয়েছে ডেপ্রিসিয়েশন, এখানে যেমন আমরা আরেকটা স্যার, যেমন হচ্ছে আপনার স্টকেও তো আপনার রিফ্লেক্ট করবে। হ্যাঁ স্টকে
মানে ধরুন আমার কাছে ছিল, পারচেজ করেছিলাম, সেখান থেকে বেরিয়ে আছে, তার মানে আমার স্টকটা কমে যাচ্ছে। হ্যাঁ, ওদের স্টক ট্রান্সফার করতে হয়, ঠিক আছে? সাপোজ আপনার স্টোরেজ কত ছিল, সেখান থেকে আপনি কত ট্রান্সফার করছেন, সেটা তার এন্ট্রি পাস করতে হয়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখো। আজকের রেকর্ডিং রয়েছে, আমি তোমাদের দিয়ে দেবো। স্যার গ্রুপগুলো